হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আমি আগের দিন পদার্থের কঠিন অবস্থা এবং দ্রবণ থেকে থিওরি পার্টের কিন্তু অনেক প্রশ্ন দিয়েছিলাম। আজকে আলোচনা করব পদার্থের কঠিন অবস্থা এবং দ্রবণের কিছু নিউমেরিক্যালস নিয়ে। দেখো, নিউমেরিক্যালসের কিন্তু সাজেশন কিন্তু হয় না যে যেটা দিলাম সেটাই চলে আসবে, এরম তো হয় না। কিন্তু ধরো ওই প্যাটার্নের প্রশ্ন আসবে। আমি যে 5টা প্যাটার্নের প্রশ্ন পদার্থের কঠিন অবস্থা থেকে নিয়েছি, এই প্যাটার্নেরই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা প্রত্যেকে জানো যে পদার্থের কঠিন অবস্থা থেকে 4 মার্কসের প্রশ্ন পড়ে। এই 4 মার্কসের মধ্যে থেকে একটা হচ্ছে এমসিকিউ, আর 3 মার্কসের একটা এলএকিউ বলতে পারি, মানে লং অ্যান্সার কোশ্চেন। একটু লিখতে হয়, যেখানে কি পড়ে, একটা 2 মার্কসের ম্যাথ পড়ে এবং 1 মার্কসের একটা প্রশ্ন। তো এই থিওরি পার্ট মানে এমসিকিউ এবং এই 1 মার্কসের প্রশ্নের যে থিওরি পার্ট, সেই প্রশ্নগুলো কিন্তু আমি আগেই আলোচনা করে ফেলেছি। আজকে আলোচনা করব এই 2 মার্কস নিয়ে, মানে পদার্থের কঠিন অবস্থা থেকে যে নিউমেরিক্যালসগুলো আসছে, প্রতি বছর আসে, সেই নিউমেরিক্যালসের কিছু প্যাটার্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দেখো, এখানে প্রথম যে কোশ্চেনটা লিখেছি, এই টাইপটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমি 3টে স্টার মারলাম। দেখো, ফার্স্টে কি লিখেছি, যে সিলভারের আমাকে পারমাণবিক ভর বলেছে 108, ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে। যদি এজি কেলাসের, সিলভার কেলাসের ঘনত্ব 10.6 গ্রাম পার সেমি কিউব হয়, তবে উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য কত? দেখো, এই সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই, মানে কেলাসের ডেনসিটি থেকে। তো কেলাসের ডেনসিটিকে যদি আমি ডি দিয়ে প্রকাশ করি, তার ফর্মুলা হচ্ছে এম ইন্টু জেড বাই এন ইন্টু এ কিউব, যেখানে এন মানে বুঝতেই পারছো, এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এন ইকুয়ালস টু 6.022 ইন্টু 10⁻23। এ হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য, যেটা আমাকে বের করতে দিয়েছে, এই আমাকে বের করতে দিয়েছে। এমটা হচ্ছে যে অ্যাটমটা এখানে নেওয়া হয়েছে, সেই অ্যাটমের অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর। দেখো, আমাকে পারমাণবিক ভরটাও বলে দিয়েছে, এম ইকুয়ালস টু 108। তাহলে কেলাসের দেখো ঘনত্ব আমাকে বলে দিয়েছে যে এজি কেলাসের ঘনত্ব হচ্ছে 10.6। তাহলে ঘনত্ব ডি মানে দেখো বলে দিয়েছে 10.6 গ্রাম পার সেমি কিউব। তাহলে আমাকে বের করতে হবে, অ্যাকচুয়ালি দেখো এখানে বলেছে যে উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য, মানে এই আমাকে বের করতে হবে। তাহলে কি জানা নেই আমার? দেখো, আমার জানা নেই জেড। তাহলে জেডটা কি করে বের করব? দেখো, যদি আমার একক কোষটা পৃষ্ঠকেন্দ্রিক হয়, মানে এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক, তাহলে জেড এর মানটা হয় 4। যদি দেহকেন্দ্রিক বা বডি সেন্টার্ড কিউবিক হয়, তাহলে জেড এর মানটা হয় 2। যদি সিম্পল কিউবিক হয়, তাহলে জেড ইকুয়ালস টু হয় 1। দেখো, এখানে কিন্তু আমাকে পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক বা সরল একক কোষের কথা কিন্তু বলে দেয়নি, কিন্তু কি বলে দিয়েছে দেখো, এখানে বলেছে ঘনকাকার ঘন সন্নিবেশ, মানে সিসিপি, কিউবিক ক্লোজ প্যাকিং। এটা মনে রাখতে হবে যে কিউবিক ক্লোজ প্যাকিং, সিসিপি থেকে যে একক কোষটা পাওয়া যায়, সেটা হয় পৃষ্ঠকেন্দ্রিক, মানে এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক। আর প্রত্যেকেই জানো যে ফেস সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে জেড এর মানটা হয় 4। তাহলে এই অঙ্কে জেড এর মানটা হচ্ছে 4। তাহলে সিম্পল দেখো, এখানে প্রত্যেকটা মান যদি বসিয়ে দিই, তাহলে এ এর মানটা কিন্তু সহজেই বের করতে পারবো। আমি অ্যান্সার লিখে দিয়েছি, এ হচ্ছে 407 পিকোমিটার। তাহলে এই ম্যাথটা এইভাবে কিন্তু তোমরা করবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাকে দেখো কোনো একক কোষের নাম বলে দেয়নি, যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ নাকি দেহকেন্দ্রিক নাকি সরল একক কোষ, কিছুই কিন্তু বলে দেয়নি। কিন্তু কি বলেছে? ঘনকাকার ঘন সন্নিবেশ, সিসিপি। তাহলে মনে রাখতে হবে যে সিসিপি বা ঘনকাকার ঘন সন্নিবেশ থেকে যে একক কোষটা পাওয়া যায়, সেটা হয় পৃষ্ঠকেন্দ্রিক, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, যার কণা সংখ্যা হচ্ছে 4। তাহলে এখানে জেড এর মানটা কত বসাবো? 4। তাহলে জেড এর মান জানি, এন এর মান জানি, এম এর মান জানি, ডি এর মান জানি, তাহলে এ এর মানটা আমি ইজিলি কিন্তু বের করতে পারবো এই ফর্মুলা থেকে। তাহলে এই টাইপের ম্যাথটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, 2 নম্বরে আবার একটু সেম টাইপের ম্যাথ দিয়েছি, কিন্তু একটু ঘুরিয়ে। কি দিয়েছি? একটি ধাতু পারমাণবিক ভর তোমাকে বলে দিয়েছে,
ঘনকাকার কেলাস, দেখো ঘনকাকার ঘনসন্নিবেশ আর ঘনকাকার কেলাস কিন্তু একই জিনিস নয়, দুটো কিন্তু আলাদা। উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য, মানে আমাকে এ এর মানটা বলে দিয়েছে। তাহলে কি কি আমাকে বলে দিয়েছে সেটা দেখো আমি পাশে লিখে নিচ্ছি। আবার একই ফর্মুলা ফেলবো, কিন্তু যেগুলো বলে দিয়েছে সেগুলো আগে লিখে নেব। যেমন দেখো পারমাণবিক ভর এম এর মানটা আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 75। আর কি বলেছে, বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে দেখো বলেছে 5 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রম থেকে আমি কি করব, সেন্টিমিটারে চলে যাব। তাহলে 5 × 10⁻⁸ সেন্টিমিটার। যদি পদার্থটির ঘনত্ব 2 গ্রাম পার সেমি কিউব হয়, মানে ডি এর মানটা কত বলে দিয়েছে, 2 গ্রাম পার সেমি কিউব, তবে ওর পরমাণুর ব্যাসার্ধ কত, আমাকে আর এর মানটা, পরমাণুর ব্যাসার্ধ মানে আর এর মানটা বের করতে হবে। তাহলে এইটা আমি কি করে করব, দেখো এখানেও কিন্তু আমি জেড এর মানটা জানি না। আমরা কি জানি, ফর্মুলা সেই একটাই ফর্মুলা, ডি = m × z/n^3। দেখো এম এর মানটা জানি, এ এর মান জানি, এন এর মান তো জানি কনস্ট্যান্ট অ্যাভোগাড্রো সংখ্যা, ডি এর মানটাও বলে দিয়েছে। তাহলে এইখান থেকে আমি ফার্স্টে জেড এর মানটা বের করব। কি করে, n × a³ × d/m, এইটা করলে আমি জেড এর মানটা পেয়ে যাব। দেখবে জেড এর মানটা কি আসবে, জেড এর মানটা 1 আসতে পারে, কিংবা জেড এর মানটা 2 আসতে পারে, বা জেড এর মানটা 4 আসতে পারে। যদি জেড এর মানটা 1 আসে তাহলে একক কোষটা কিরকম হবে, সরল একক কোষ। যদি জেড এর মানটা 2 আসে তাহলে বডি সেন্টার্ড কিউবিক। যদি জেড এর মানটা 4 আসে তাহলে হবে ফেস সেন্টার্ড কিউবিক। এবার এই তিনটের ক্ষেত্রে এ এবং আর এর মধ্যে একটা রিলেশনশিপ আছে, সম্পর্ক আছে। যেমন দেখো সরল একক কোষের ক্ষেত্রে এ = 2r হয়, যেটা বডি সেন্টার্ড কিউবিক তার ক্ষেত্রে এ √3a = হয় 4r। ফেস সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে কি হয়, √2a = 4r। তাহলে আমি কি ফার্স্টে কি করব, জেড এর মানটা জেনে যাব এই ম্যাথ থেকে, এন এর মানটা বসাবো, এ এর মানটা বসাবো, ডি এর মানটা বসাবো, আর এম এর মানটা বসাবো। তাহলে জেড এর মানটা পেয়ে যাব। জেড এর মান থেকে আমি একক কোষটা কিরকম সেটা জেনে যাব। তাহলে জেড এর মান যদি জেনে যাই আর একক কোষটা কিরকম জেনে যাই, তাহলে আমি এই সম্পর্ক থেকে আর এর মানটা কিন্তু বের করতে পারবো। তাহলে এই ধরনের একটা ম্যাথ তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আমি অ্যান্সার দেখো বলে দিয়েছি, এখানে 2.165 অ্যাংস্ট্রম আসবে। এই ধরনের ম্যাথ কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই করে কিন্তু জানাবে আমাকে যে তোমরা পারলে কি পারলে না। যদি না পারো তাহলে টেলিগ্রাম গ্রুপে দিও, সলভ করে দেবো। দেখো 3 নম্বরে কি দেওয়া হয়েছে, একটি ধাতু, দেখো আবার দিয়েছে ঘনকাকার ঘন সন্নিবেশ। তার মানে এখান থেকে যে একক কোষটা পাবো সেটা হবে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। আর প্রত্যেকে জানি যে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কি হয়, z = 4 হবে। যদি উক্ত ধাতুর পরমাণুর ব্যাসার্ধ ও ঘনত্ব যথাক্রমে 1.43 অ্যাংস্ট্রম এবং 2.7 গ্রাম পার সেমি কিউব হয়, তবে ধাতুটির পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে কি কি দিয়েছে আমি একটু লিখে নিই, দেখো এই পাশে আমি লিখে নিচ্ছি যেগুলো আমাকে দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে কি বলা আছে, ঘনত্ব বলে দেওয়া আছে। তা ডি এর মানটা কত, 2.7 গ্রাম পার সেমি কিউব। আর কি বলেছে, পরমাণুর ব্যাসার্ধ, আর এর মানটা আমাকে কত বলেছে, 1.43 অ্যাংস্ট্রম, মানে 10⁻⁸ সেন্টিমিটার। আর কি, তো ধাতুটির পারমাণবিক ভর আমাকে এম বের করতে হবে, আর জেড এর মানটা দেখো আমি পেয়ে যাচ্ছি 4। তাহলে ফর্মুলা লাগাই। দেখো এখানে আমরা প্রত্যেকে জানি যে আমার সূত্রে ডি = কত হয়, mz/na³। দেখো ডি এর মানটা জানি, জেড এর মানটা জানি, এন এর মানটা জানি, কিন্তু এ এর মানটা জানি না। তাহলে আর এর মান জানি। দেখো এটা ফেস সেন্টার্ড কিউবিক মানে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে ফর্মুলাটা হয় √2a = 4r। তাহলে আর এর মানটা যদি জানি তাহলে এখান থেকে আমি এ এর মানটা কিন্তু বের করতে পারবো। a = কত হবে, 4r/√2 = 2√2r। তাহলে 2√2-র সঙ্গে যদি আমি এই ভ্যালুটাকে গুণ করি তাহলে এ এর মান পেয়ে যাব। আর এ এর মানটাকে যদি এখানে পুট করি তাহলে ডি এর মান জানি, জেড এর মান জানি, এন এর মান জানি, a³ এর মান জানি, তাহলে ইজিলি কিন্তু আমি এম এর মানটা বের করতে পারবো। এই ধরনের ম্যাথও কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে, দেখবে তোমাদের উত্তর এটা আসছে কিনা। যদি উত্তর মেলাতে না পারো তাহলে টেলিগ্রাম গ্রুপে দেবে, আমি কিন্তু সলভ করে দেবো। দেখো 4 নম্বরের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রথম যে 3টে টাইপ বললাম, এই 3টে টাইপ কিন্তু একটা ফর্মুলা থেকেই, সেই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট,
ডি ইকুয়ালস টু এম ইন্টু জেড বাই এন ইন্টু এ কিউব। এই ফর্মুলা থেকেই কিন্তু প্রত্যেকটা ম্যাথ হয়ে যাবে, প্রথম তিনটে ম্যাথ। 4 নম্বরের ম্যাথটা একটু আলাদা। দেখো কি লিখেছে, তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসেবে কেলাসিত হয়। 1.2 গ্রাম তামাতে কতগুলি একক কোষ বর্তমান? আমাকে একক কোষের সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো এখানে একটা জানতে হবে, সেটা হচ্ছে যে কপার এর পারমাণবিক ভর, কপারের পারমাণবিক ভর হয় বা অ্যাটমিক ওয়েট, সেটা হয় 63.5 গ্রাম পার মোল। তার মানে হচ্ছে যদি আমি 6.022 ইন্টু 10⁻23 এতগুলো কিনি কপার নিই, তার ওয়েট কত হবে? 63.5 গ্রাম। তাহলে 1.2 গ্রাম, এই 1.2 গ্রাম তামাতে কতগুলো কপার আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ইজিলি ঐকিক নিয়ম করব যে এর তাহলে 1.2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 বাই 63.5 এতগুলো কি রয়েছে আমার? কপার অ্যাটম রয়েছে। কিন্তু আমাকে বের করতে বলেছে একক কোষের সংখ্যা। এবার দেখো যখন পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ পড়ছিলে, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু হয় 4। তার মানে 4টে কপার অ্যাটম মানে হচ্ছে একটা ইউনিট সেল। তাহলে এতগুলো কপার অ্যাটম মানে কটা ইউনিট সেল? মানে 1.2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 বাই 63.5 এতগুলো কপার অ্যাটম মানে কতগুলো ইউনিট সেল? সিম্পল ঐকিক নিয়ম করব, 1.2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 বাই 4 ইন্টু 63.5 এইটা হবে তোমার অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার করে যাবে। এটা কিন্তু একটু আলাদা ম্যাথ, এটা কিন্তু আগের এই ডি ইকুয়ালস টু এম জেড বাই এন এ কিউব এই ফর্মুলা দিয়ে কিন্তু হবে না। তো এই টাইপের ম্যাথটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, এই ধরনের ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা আছে। দেখো 5 নম্বরের ম্যাথ লিখেছি, এটা কিন্তু খুবই কঠিন একটা ম্যাথ, বাট এই তিনটের থেকে এই দুটো একটু আলাদা, একটু জটিল। দেখো 5 নম্বরে কি লিখেছি, এ বি ও অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে অক্সিজেন পরমাণু দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ গঠিত হয়। যদি উক্ত ঘন সন্নিবেশে চতুস্তলকীয় ফাঁকগুলির 1/8 অংশ এ পরমাণু দ্বারা এবং অষ্টতলকীয় ফাঁকগুলির অর্ধেক বি পরমাণু দ্বারা অধিকৃত হয়, তবে যৌগটির সংকেত আমাকে নির্ণয় করতে হবে। দেখো অক্সিজেন কি করেছে? ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে। তাই ধরে নিচ্ছি, ধরি অক্সিজেন পরমাণুর সংখ্যা, এটা ধরে নিচ্ছি অক্সিজেন পরমাণুর সংখ্যাটা হচ্ছে আমার এন। এবার অক্সিজেন পরমাণুর সংখ্যা যা হবে চতুস্তলকীয়, আমি কি লিখলাম? টিডি মানে টেট্রাহেড্রাল, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কণা সংখ্যার কি হয়? দ্বিগুণ হয়। তাহলে সংখ্যাটা হবে আমার 2n। আর দেখো অক্টাহেড্রাল মানে কি? অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হয়? কণা সংখ্যার সঙ্গে সমান, মানে n। এবার দেখো চতুস্তলকীয় ফাঁকের 1/8 অংশ এ পরমাণু দ্বারা, তাহলে এ পরমাণুর সংখ্যা কত হবে? চতুস্তলকীয় ফাঁকের 1/8 অংশ মানে হচ্ছে 2n ইন্টু 1/8 ইকুয়ালস টু n/4। একইভাবে দেখো বি পরমাণুর সংখ্যা কি দেওয়া আছে? যে অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক, তার মানে n ইন্টু 1/2 ইকুয়ালস টু n/2। তাহলে দেখো এখানে ইজিলি করছি যে a ইজ টু বি ইজ টু অক্সিজেন কত হবে? দেখো a হচ্ছে n/4 ইজ টু n/2 ইজ টু n। তাহলে কত অ্যান্সার আসবে? দেখো সিম্পল আসবে আমার 1:2:4। এইটা হচ্ছে অক্সিজেন এ এবং বি এর অনুপাত, সেটা হচ্ছে 1:2:4। তাহলে সংকেতটা সিম্পল কি হবে? A B2O4। তাহলে এইভাবে আমি কোনো কেলাসাকার যৌগের সংকেত কিন্তু নির্ণয় করতে পারি। এই প্রশ্নটা দেখবে আমি আগের ভিডিওতেও দিয়েছিলাম এবং এই প্রশ্নটা কেউ আমাকে একজন টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করেছিল। তো এই ম্যাথটা কিন্তু এইভাবে সলভ করতে হবে। এই টাইপের সমস্ত ম্যাথ এইভাবেই কিন্তু সলভ করবে। যে এলিমেন্টটা এই কেলাসাকার যৌগটা গঠন করছে তার সংখ্যাকে n ধরে নেবে, তাহলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কণা সংখ্যার দ্বিগুণ হয় আর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কণা সংখ্যার সঙ্গে সমান হয়। এবার প্রশ্ন দেখো কি বলেছে, যে চতুস্তলকীয় ফাঁকের 1/8 অংশ এ পরমাণু দ্বারা,
তাহলে এ পরমাণুর সংখ্যা পেয়ে গেলাম 1/8 গুণ করে। একইভাবে বলছে অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক বি পরমাণু দ্বারা, তাহলে বি পরমাণুর সংখ্যাটা হবে n ইন্টু 1/2 মানে n/2। এবার যদি আমি এ বি এবং অক্সিজেনের অনুপাত করি তাহলে কি পাচ্ছি 1:2:4। সেখান থেকে এই কেলাস আকার যৌগের সংকেতটা বেরোলো AB2O4। তাহলে এই ম্যাথটা তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে। তাহলে প্রথম 3টে ম্যাথ তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই এগুলোও কিন্তু তোমরা প্রিপেয়ার করে যাবে। তো পদার্থের কঠিন অবস্থায় এই 5টা ম্যাথ তোমরা ভালো করে পড়বে, এখান থেকেই 100% কমন আসবে। পরবর্তী সেকশনে আমি দ্রবণ থেকে কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এটা দেখে নাও।